সকলকে আমার ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো বাঘা যতীন, পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়। দস্যি ছেলে যতী সারাদিন অপেক্ষা করে কখন দিনের শেষে মা তাকে নিয়ে যাবেন গড়ুই নদীতে স্নান করতে। কি শীত কি বর্ষা, মায়ের ভ্রুক্ষেপ নেই। শাড়ির এক মুড়ো যতীর কোমরে বেঁধে অন্য মুড়োটা বজ্রমুষ্টিতে ধরে শিবরাত্রির সলতে এই একমাত্র ছেলেকে তিনি ছুঁড়ে ফেলে দেন জোয়ারের জলে। ঢেউগুলো ফোনা মেরে ঝাঁপিয়ে পড়ে, আর আপ্রাণ লড়তে লড়তে যতী যখন প্রায় অবসন্ন হব সুপটু সাঁতারুর মতো মা তীরের বেগে এগিয়ে গিয়ে ছেলেকে তুলে নিয়ে যান। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি যে দস্যি ছেলে যতী, তাকে তার মা কী করেন না গড়ুই নদীতে স্নান করতে নিয়ে যান এবং সেখানে শাড়ির এক মুড়ো মানে একটা অংশ যতীর কোমরে বেঁধে দেন। বেঁধে দিয়ে আর কি করেন, জোয়ারের জলে ছুঁড়ে ফেলে দেন। আর অন্য মুড়োটা অর্থাৎ অন্য অংশটা বজ্রমুষ্টিতে ধরে থাকেন। ধরে কি করেন, শিবরাত্রির সলতে মানে একমাত্র সন্তান। শিবরাত্রিতে যে সলতে দিয়ে প্রদীপ জ্বালানো হয় সেটা কিন্তু দীর্ঘক্ষণ জ্বলে না, একসময় নিভে যায়। সেই জন্য বলছে শিবরাত্রির সলতে, অর্থাৎ যে কোনো সময় তার একমাত্র ছেলের কী হতে পারে, বিপদ আপদ হতে পারে। তাও তিনি ভ্রুক্ষেপ করেন না। কি শীত কি বর্ষা, সব ঋতুতেই তিনি তার ছেলেকে নিয়ে গিয়ে গড়ুই নদীতে জোয়ারের জলের মধ্যে ফেলে দেন। কেন পরে আসছি। আর ঢেউগুলো কি হয়, তাকে যেন ফোনা মেরে ঝাঁপিয়ে পড়ে। আর যতী তখন সেই জোয়ারের বিরুদ্ধে লড়তে লড়তে, ঢেউয়ের বিরুদ্ধে লড়তে লড়তে যখন অবসন্ন হয়ে পড়েন, তখন তার মা দক্ষ সুপটু সাঁতারুর মতো তীরের বেগে এগিয়ে গিয়ে ছেলেকে তুলে নিয়ে যান। এই যে লড়তে শেখানো লড়াই করার যে ক্ষমতা তৈরি করা, সেই ক্ষমতা তৈরি করার জন্যই তার মা যতীর সঙ্গে এমনটা করেন। এইভাবে যতী শেখে বিপদকে তুচ্ছ করতে। তাহলে এইভাবে যতীকে শেখান তার মা, কি শেখান না বিপদকে তুচ্ছ করতে। রাতের বেলায় দিদি বিনোদবালার সঙ্গে শান্ত যতী মায়ের কোল জুড়িয়ে শোয় আর শোনে রামায়ণ মহাভারত পুরাণের গল্প, রানা প্রতাপ, শিবাজি, সীতারাম রায়, প্রতাপাদিত্যের কাহিনী। বীরত্বের এসব কাহিনী শুনে বুকটা যেন তার টনটন করে। তাহলে রাত্রিবেলা যতী কী শোনেন না দিদি বিনোদবালার সঙ্গে শান্ত যতী মায়ের কোল জুড়িয়ে থাকেন এবং রামায়ণ মহাভারত পুরাণের গল্প, রানা প্রতাপ, শিবাজি, সীতারাম রায়, প্রতাপাদিত্য এসব বীরদের কাহিনী শোনেন এবং শুনে তার বুকটা কী হয়, টনটন করে। তেমনি প্রহ্লাদের গল্পে, চৈতন্য, নানক, কবীরের কথায় মন ভরে ওঠে তার ভক্তিতে। আর এসব ধর্মপ্রাণ প্রহ্লাদ, চৈতন্য, এই যে ধর্মপ্রাণ ব্যক্তিদের, নানক, কবীরের কথা তিনি শোনেন, তাতে কী হয়, তার মন ভক্তিতে ভরে যায়। ভীষণ তার রাগ আর দুঃখ হয় ইংরেজদের হাতে দেশের লোক কীভাবে কষ্ট পাচ্ছে সে বৃত্তান্ত শুনে। আর তার মনে কষ্ট হয় কেন, রাগ হয় কেন না ইংরেজদের হাতে আমাদের দেশের লোক, আমাদের দেশের সাধারণ মানুষ কিভাবে কষ্ট পাচ্ছে সেই কথা শুনে, সেই কাহিনী শুনে ছোট্ট যতীর প্রচণ্ড কষ্ট হয়। আমি কিন্তু মা বড় হয়ে এদের সবার দুঃখ ঘুচিয়ে দেব, বলতে বলতে ঘুমের দেশে চলে যায় যতী। ছোট্ট যতী ওইসব কাহিনী শুনে তার মাকে বলেন যে আমি এই সব মানুষের দুঃখ দূর করবই, আমি যখন বড় হব এই সব মানুষদের দুঃখ দূর করবই। আর এইসব বলতে বলতে যতী ঘুমিয়ে পড়েন। ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে যতী যায় কুস্তির আখড়ায়। গট্টিয়া গ্রাম থেকে যাদুমল ওস্তাদ এসে তালিম দেয়। দেখতে দেখতে খাসা তাকড়া চেহারা হলো যতীর।
তাহলে ভোরবেলা রাত্রিবেলা যেমন গল্প শোনেন, তেমন ভোরবেলা ঘুম ভাঙলেই তিনি মামাদের সঙ্গে চলে যান কোথায়? কুস্তির আগ্রায়। সেখানে গট্টিয়া গ্রাম থেকে যাদুমল ওস্তাদ এসে তালিম দেয়, মানে যাদুমল ওস্তাদ এসে তাদের শিক্ষা দেন। দেখতে দেখতে খাসা তাগড়া চেহারা হলো জ্যোতির। দেখতে দেখতে কী হলো? জ্যোতির চেহারা খাসা হয়ে গেল, সুন্দর হয়ে গেল। নমামা অনাথের ছিল নানা রকম কসরতের অভ্যাস, আর ঘোড়ায় চড়া, শিকার, দৌড়ঝাঁপ প্রভৃতিতে তাঁর ভারী দখল। জ্যোতি এইসব দিক থেকে তাঁর প্রিয় সাগরেদ। মামা সাদা ঘোড়া সুন্দরীর পিঠে সওয়ার হয়ে প্রায়ই উদাও হয়ে যায় জ্যোতি। জ্যোতির নমামার নাম হচ্ছে অনাথ। সেই অনাথ কী করেন? নানা রকম কসরতের অভ্যাস আছে তাঁর। ঘোড়ায় চড়া, শিকার করা, দৌড়ঝাঁপ করা, ভারী দখল। সেই জন্য জ্যোতি কী করেন? জ্যোতি এই নমামার সাকরেদ হয়ে যান, মানে শিষ্যত্ব গ্রহণ করেন। গ্রহণ করে কি করেন? এই সব কসরত তিনি তার মামার কাছ থেকে, নমামার কাছ থেকে শিখে নেন। আর মাঝে মাঝে কী করেন না, মামার সাদা ঘোড়া সুন্দরীর পিঠে সওয়ার হয়ে উদাও হয়ে যান, মানে ঘুরতে বেরিয়ে পড়েন। মাঝে মাঝে শিলাইদহ থেকে কবি রবি ঠাকুরের ভাইপো সুরেন ঘোড়াটা ধার নিতে এসেই মামা আছেন অথচ ঘোড়া নেই দেখে হাসি মুখে প্রশ্ন করতেন, জ্যোতি বুঝি বেড়াতে গেছে? এই সময় যখন জ্যোতি উদাও হয়ে যেত সুন্দরীর পিঠে, তখন সেই সময় আসতেন কে না, শিলাইদহ থেকে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো সুরেন বাবু। তিনি এসেই যখন দেখতেন মামা আছে অথচ ঘোড়া নেই, তখন তিনি বুঝতে পারতেন যে জ্যোতি নিশ্চয়ই বেড়াতে বেরিয়েছে। জ্যোতি ঘোড়া চড়তে অত ভালোবাসে দেখে মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন তাকে। লাগাম ছাড়াই তার পিঠে চেপে 9 বছরের জ্যোতি গ্রামের কাদামাঠ পার হয়ে যায় সাতারা দুর্গের স্বপ্নের বিভোর হয়ে। আর জ্যোতির ঘোড়া চড়ার অভ্যাস দেখে তার মামা একটা তাকে টাট্টু ঘোড়া কিনে দেন। সেই ঘোড়ার পিঠে চেপে 9 বছরের জ্যোতি কী করেন? গ্রামের কাদামাঠ পার হতে হতে ভাবেন যে তিনি সাতারা দুর্গের যাচ্ছেন। সেই স্বপ্নে তিনি বিভোর হয়ে যান। এমন সময়ে বড় মামার সঙ্গে এলো একদিন ফেরাজ খাঁ, চাটুর্যে বাড়ির পাহারাদার হয়ে। এই সময় কি হলো? বড় মামার সঙ্গে এলো কে? ফেরাজ খাঁ নামে একজন পাহারাদার। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ফেরাজের বাড়ি। লাঠি ছোড়া, তরোয়াল, বন্দুক চালাতে অতি দক্ষ সে। ফেরাজের জন্য বড় মামা আলাদা একটা ঘর দিলেন চণ্ডী মণ্ডপের ওধারে, আর তার হাতে দিলেন বাড়ির ছেলেদের খেলাধুলা শিক্ষার ভার। তাহলে উত্তর পশ্চিম সীমান্ত থেকে এলেন ফেরাজ। তার বাড়ি কোথায়? না উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। সেই ফেরাজ কি ছিলেন? লাঠি, ছোড়া, তরোয়াল, বন্দুক এইগুলি চালাতে অত্যন্ত দক্ষ মানে ওস্তাদ। সেই ফেরাজ খাঁয়ের কাছে ছেলেপুলেরা খেলাধুলা শিক্ষা নিতে লাগলেন। আর ফেরাজের জন্য তার বড় মামা আলাদা একটা ঘর দিলেন। কোথায়? না চণ্ডী মণ্ডপের ওধারে। তখনকার দিনে চণ্ডী মণ্ডপ থাকতো, সেই চণ্ডী মণ্ডপের ওধারে তাকে একটা ঘর দেয়া হলো। কেউ কেউ বলেন যে এই আফ্রিদি ফেরাজকে দেখেই রবি ঠাকুর প্রেরণা পেয়েছিলেন তাঁর কাবুলিওয়ালা গল্পের। ঠাকুর বাড়ির সঙ্গে কয়ার চাটুর্যে বাড়ির 3-4 পুরুষের সম্পর্ক। বড় মামা বসন্ত কুমারের মক্কেল ও বন্ধু ছিলেন রবি ঠাকুর। তাহলে কেউ কেউ বলেন যে এই ফেরাজ খাঁকে দেখি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাবুলিওয়ালা গল্পটা লিখেছিলেন। কেননা এই ঠাকুর বাড়ির সঙ্গে জ্যোতির মামাদের প্রচণ্ড সম্পর্ক ছিল, এবং জ্যোতির বড় মামা বসন্ত কুমার ছিলেন রবি ঠাকুরের বন্ধু আর তার মক্কেল। ফেরাজের কাছে জ্যোতি খবর পেল যে শত অত্যাচারেও তার মুলুকের কেউ ইংরেজকে মেনে নেয়নি রাজা বলে। তারা প্রাণের চেয়ে বেশি ভালোবাসে তাদের স্বাধীনতাকে। এই স্বাধীনতার জন্য মরতে তারা ডরে না, মারতে তারা পিছপা নয়। তাহলে এই ফেরাজের কাছেই, এই ফেরাজ খাঁয়ের কাছেই জ্যোতি খবর পেল যে শত শত অত্যাচার সত্ত্বেও তাদের মুলুকের কেউ ইংরেজকে রাজা বলে মেনে নেয়নি। তারা প্রাণ দেবে তবু স্বাধীনতা দেবে না। তাদের কাছে প্রাণের থেকেও ভালোবাসা হচ্ছে স্বাধীনতা।
এই স্বাধীনতার জন্য তারা মরতেও ভয় পায় না, মরতে ডরে না, ডরে না মানে ভয় পায় না, মরতে তারা পিছপা নয় মানে মরতে চায়। গ্রামের পাঠ এবার শেষ হলো জ্যোতির, গ্রামের পাঠ এবার শেষ হলো জ্যোতির, অর্থাৎ গ্রামের যে শিক্ষা সেটা শেষ হলো। বড় মামা তাকে সঙ্গে নিয়ে গিয়ে ভর্তি করালেন কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে। ওখানেই বড় মামা ওকালতি করেন তখন। তাহলে বড় মামা কী করলেন, তাকে নিয়ে গিয়ে কৃষ্ণনগর শহরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে ভর্তি করে দিলেন। ওখানেই তখন তার বড় মামা ওকালতি করতেন, ওকালতি মানে আদালতে প্র্যাকটিস করতেন। সেইখানেই তার প্রিয় ভাগনাকে ভর্তি করে দিলেন। পড়াশোনায় জ্যোতির মাথা খুব সাপ, দুষ্ট বুদ্ধিতেও সে দড়। কয়েকদিনের মধ্যে স্কুলের দামালদের সে পাণ্ডা হয়ে উঠল, কিন্তু তার দুষ্টুমির মধ্যে নেই বিন্দুমাত্র শয়তানির ছোঁয়া। পড়াশোনাতে জ্যোতির মাথা খুব সাপ, মানে জ্যোতি পড়াশোনাতে খুব ভালো, সাপ মানে পরিষ্কার, পড়াশোনাতে জ্যোতির মাথা খুব পরিষ্কার। দুষ্ট বুদ্ধিতেও সে দড় মানে দক্ষ, আর দুষ্ট বুদ্ধিতে সে একদম ওস্তাদ, দক্ষ। কয়েকদিনের মধ্যে স্কুলে সে পাণ্ডা হয়ে উঠল, মানে নেতা হয়ে উঠল, কিন্তু তার দুষ্টুমির মধ্যে নেই বিন্দুমাত্র শয়তানির ছোঁয়া, কিন্তু তার দুষ্টুমির মধ্যে কিন্তু শয়তানি কোনো ছোঁয়া ছিল না। স্কুলের বাগানে বড় কাঁঠাল পেকেছে, গন্ধে মেতে উঠেছে সবার মন। যথেষ্ট ইচ্ছা থাকা সত্ত্বেও সহপাঠীদের কারো সাহস হচ্ছে না এক আধটা কাঁঠাল পেড়ে খাবার। তাই দেখে জ্যোতির মগজে খেলে গেল নতুন একটা মতলব। স্কুলের বাগানে কাঁঠাল পেকেছে, সকলেরই খেতে ইচ্ছা করছে, কিন্তু কেউ সাহস করতে পারছে না যে কাঁঠাল পাড়বে, স্কুলের গাছ। তখন জ্যোতি মাথায় একটা কি হলো, মতলব এলো। এই, আজ স্কুল ভাঙলি চলে যাস না, মজা করা যাবে সবাই মিলে। চুপি চুপি সবার কানে কানে এই কথা সে রটিয়ে দিল। তাহলে আজ স্কুল ভাঙলি যেন চলে যাস না, মানে স্কুল ছুটি হলেই যেন সবাই চলে যাস না, আজকে একটা মজা করা যাবে, এই বলে সকলের কানে সে কি একটা গোপন কথা বলে দিল। স্কুল ভাঙলো, বন্ধুদের 2-3 জনকে নিয়ে বেশ কয়েকটা পাকা কাঁঠাল পেড়ে মহাফূর্তিতে ভোজ বসিয়ে দিল জ্যোতি। আর বন্ধুদের সঙ্গে মিলে 2-3 জনকে নিয়ে কি করলো, সে কয়েকটা পাকা কাঁঠাল পাড়লো, পেড়ে আর সেইখানেই ভোজ লাগিয়ে দিল। পরদিন হেডমাস্টারের কাছে নালিশ গেল। পরের দিন কী হলো, হেডমাস্টারের কাছে নালিশ চলে গেল। কে কাঁঠাল চুরি করেছ? ক্লাসে গিয়ে তিনি জানতে চাইলেন। কেউই অপরাধ স্বীকার করতে নারাজ। তাই দেখে জ্যোতি কবুল করলো সে একাই কাঁঠাল পেড়েছে এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছে। কিন্তু যেহেতু এগুলো তাদেরই স্কুলেরই গাছের ফল, সেজন্য এগুলো পেড়ে খাওয়াকে চুরি বলে সে মানতে পারে না। তাহলে যখন প্রধান শিক্ষকের কাছে নালিশ গেল, তখন প্রধান শিক্ষক ক্লাসে গিয়ে জিজ্ঞাসা করলেন যে কে এটা চুরি করেছ? কেউ বলতে রাজি হলো না। তখন জ্যোতি নিজেই অপরাধ স্বীকার করলো, বলল যে এটা অপরাধ নয়, কেননা এটা স্কুলের গাছের কাঁঠাল, এটাকে সে চুরি বলে মানতে চায় না। জ্যোতির সত্য কথা বলবার সাহস আর তার যুক্তির ধরন দেখে হেডমাস্টার হাসি চেপে ধমক দিলেন, আর এমন করো না। জ্যোতির সত্য কথা বলবার ধরন দেখে, তার যুক্তির ধরন দেখে প্রধান শিক্ষক কোনো রকমের হাসি চেপে বললেন যে এরকম আর করো না। সবাই রেহাই পেল, সবাই কী হলো, রেহাই পেয়ে গেল। উপরন্তু পরের বছর গাছের কাঁঠাল পাকতেই নিজে থেকে হেডমাস্টার মশাই মালি দিয়ে ভালো কাঁঠাল পাড়িয়ে ছেলেদের পিকনিক লাগিয়ে দিলেন। কারো তো কোনো শাস্তি হলো না, সবাই রেহাই পেয়ে গেল। আর একটা কী ঘটলো না, পরের বছর গাছের কাঁঠাল পাকতেই প্রধান শিক্ষক নিজে ভালো কাঁঠালগুলোকে পাড়িয়ে ছেলেদের মধ্যে পিকনিক লাগিয়ে দিলেন। 1893 সালে ঘটলো একটা ঘটনা। জ্যোতির বয়স তখন 14। তাহলে 1893 খ্রিস্টাব্দে একটা ঘটনা ঘটল। তখন জ্যোতির বয়স কত, মাত্র 14 বছর। কী সেই ঘটনা, এসো দেখি। কৃষ্ণনগরের বাজার এসে গিয়েছে কাগজ পেন্সিল কিনতে। নদিয়ার ট্রেডিং কোম্পানির এক দোকানে সে দাম মিটিয়ে দিচ্ছে, এমন সময় তার কানে এলো এক দারুণ হই হল্লা। তাহলে কৃষ্ণনগরের বাজারে জ্যোতি গিয়েছিল কাগজ পেন্সিল কিনতে।
কোন দোকানে? না নদিয়া ট্রেডিং কোম্পানির এক দোকানে। সেখানে যখন সে দাম মিটিয়ে দিচ্ছিল তখন তার কানে এলো দারুণ এক হই হল্লা, মানে হট্টগোল আওয়াজ। দোকান থেকে জ্যোতির চোখ পড়ল, পথচারী সবাই ছুটে পালাচ্ছে, একটা পাগলা ঘোড়া বেরিয়েছে রাস্তায়। তাহলে দোকান থেকেই জ্যোতির চোখ পড়লো, রাস্তায় দেখতে পেল যে সবাই পালাচ্ছে। একটা পাগলা ঘোড়া নাকি রাস্তায় বেরিয়েছে। অদূরে ভ্যাবাচাকা খেয়ে মাঝপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে এক শিশু। তাহলে অদূরে অর্থাৎ কিছুটা দূরে ভ্যাবাচাকা খেয়ে একটা শিশু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জ্যোতি মনস্থির করে ফেলল, এক লাফে রাস্তা নেমে শিশুটি আর ঘোড়ার মাঝামাঝি যেতে না যেতেই ঘোড়া এসে পড়ল প্রায় তার ঘাড়ের কাছে। তীর বেগে ঝাঁপিয়ে পড়ে জ্যোতি চেপে ধরল ঘোড়ার কেশর। আচমকা বাধা পেয়ে সিসপা হয়ে ঘোড়াটা জ্যোতিকে ফেলে দিতে চেষ্টা করলো কয়েকটা ঝটকা দিয়ে। জ্যোতি মনস্থির করে ফেললো যে ছেলেটাকে সে বাঁচাবে। সেই জন্য কী করলো, এক লাফে শিশু ও ঘোড়ার মাঝখানে এসে হাজির হলো। আর সেই সময় ঘোড়াটা তার উপরে তীর বেগে এসে ঝাঁপিয়ে গেল। কিন্তু জ্যোতি তার কেশরটা ধরে এমনভাবে তাকে দাঁড় করিয়ে দিল যে সে আর ঝটকা দিয়ে জ্যোতিকে ফেলতে পারল না। জ্যোতি ততক্ষণে উঠে বসেছে ঘোড়ার পিঠে। অত্যন্ত শান্ত ভঙ্গিতে ঘোড়ার পিঠে গলায় দাবনায় ছোট ছোট চাপড় মেরে হাত বুলিয়ে দিতে লাগলো সে। জ্যোতি ততক্ষণে কী হয়েছে, ঘোড়াটার পিঠে উঠে বসেছে এবং সে ঘোড়াটার পিঠে উঠে শান্তভাবে তার পিঠে গলায় দাবনায় ছোট ছোট চাপড় মেরে হাত বুলিয়ে দিতে লাগলো। মন্ত্রমুগ্ধের মতো থমকে দাঁড়িয়ে ঘোড়াটা উপভোগ করতে লাগলো জ্যোতির আদর। থেকে থেকে কাঁপুনি জাগলো তার সারা গায়ে। তাহলে মন্ত্রমুগ্ধের মতো সেই ঘোড়াটা দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়ে কি হলো, জ্যোতির আদর উপভোগ করতে লাগলো। তার শরীরে ছড়িয়ে পড়ল আদরের কাঁপুনি। এমন সময় ঘোড়া সহিস বেরিয়ে এলো ভিড় ঠেলে। স্থানীয় উকিল বারাণসী রায়ের আস্তাবল থেকে ঘোড়াটা পালিয়ে এসেছে। সহিসের হাত থেকে লাগাম নিয়ে ঘোড়ার গলায় পরিয়ে দিয়ে জ্যোতি যেই নেমে এলো ধন্য ধন্য পড়ল চারিদিকে। তাহলে এমন সময় ঘোড়ার যে সহিস, মানে ঘোড়াটাকে যে দেখাশোনা করে তাকে বলা হয় সহিস, সেই সহিস এলো, ভিড় ঠেলে বেরিয়ে এলো। ঘোড়াটা কার? না স্থানীয় উকিল বারাণসী রায়ের আস্তাবলের ঘোড়া। সেই ঘোড়া পালিয়ে এসেছে। সহিসের হাত থেকে লাগাম নিয়ে লাগাম পরিয়ে দিল জ্যোতি, আর যেই নামলো সঙ্গে সঙ্গে চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল। কিছুই হয়নি এমনিভাবে জ্যোতি চলে গেল তার নিজের পথে। কিছুই হয়নি এমনভাবে জ্যোতি চলে গেল তার নিজের পথে। জ্যোতি কিন্তু কিছু হয়নি এমন ভাব দেখিয়ে সেখান থেকে চলে গেল। সারা দেশে সেদিন ছড়িয়ে পড়ল কৃষ্ণনগরের এই কাহিনী। মহাগর্বে বড় মামা বসন্ত কুমার লোক পাঠিয়ে খবর দিলেন শরৎ শশীকে। সারা কৃষ্ণনগরে এই খবর ছড়িয়ে পড়ল, এই গর্বের কাহিনী ছড়িয়ে পড়ল। আর বড় মামা বসন্ত কুমার মহাগর্বে তার বোন সরস্বতীকে খবর পাঠিয়ে দিলেন। সরস্বতী হচ্ছে জ্যোতির মায়ের নাম। উৎসবে পার্বণে বড় মামার সঙ্গে জ্যোতিও গ্রামে ফেরে। পড়াশোনা নির্দোষ দুষ্টুমি ছাড়াও তার আর একটা নেশা ছিল। লালন ফকিরের শিষ্য অন্ধবাউল পাঁচু ফকিরের আখড়ায় গিয়ে তন্ময় হয়ে সে শোনে বাউলের গান। তাহলে উৎসবে পার্বণে বড় মামার সঙ্গে সে গ্রামে চলে আসে। তার আর একটা নেশা ছিল, পড়াশোনাতে যেমন সে ভালো ছিল, দুষ্টুমিতে সে ওস্তাদ ছিল। আর একটা তার নেশা ছিল কি না, লালন ফকিরের যে শিষ্য অন্ধবাউল পাঁচু ফকির তার আখড়ায় গিয়ে সে বাউল গান শুনত মন দিয়ে। জ্যোতি আরও দুটো নেশার মধ্যে ছিল, ফুটবল খেলা আর যাত্রা কিংবা শখের থিয়েটারে অভিনয় করা। বাড়িতে পালা পার্বণে সবাই মিলে প্রায় নাটক করে জ্যোতি, তার ছোট মামা ললিত, বন্ধু ভবভূষণ মিত্র, কুঞ্জলাল সাহা আরও অনেকে। তাহলে জ্যোতির আরও দুটো নেশার কথা পাওয়া গেল। একটা নেশা হচ্ছে ফুটবল খেলা, আর অন্য নেশাটা হলো যাত্রা বা শখের থিয়েটার করা। এগুলো তো তার বেশ আগ্রহ ছিল, নেশা ছিল। তার মামার সঙ্গে সেও অভিনয় করত। জ্যোতির সবচেয়ে প্রিয় ভূমিকা ছিল ভক্ত হনুমান, লক্ষণ, রাজা হরিশ্চন্দ্র, বীর প্রতাপাদিত্য। বহুবার তাকে দেখা গিয়েছে বড় মামার পাগড়ি চুরি করে বানিয়েছে হনুমানের লেজ। তাহলে যাত্রা থিয়েটার নাটকে যদি সবচেয়ে প্রিয় ভূমিকা কী ছিল না, ভক্ত হনুমান সাজা, অথবা লক্ষণ, অথবা রাজা হরিশ্চন্দ্র, অথবা
বীর প্রতাপাদিত্য। বহুবার তাকে কি দেখা গিয়েছে না, সে বড় মামার পাকড়ি চুরি করেছে, করে হনুমানের লেজ বানিয়েছে। দুর্গোৎসবের 4 দিন মামা বাড়িতে নিত্য রাঁধা হতো আজকের হিসাবে প্রায় 400 কিলোগ্রাম ওজনের চালের ভাত। এই ভাত রাঁধতেও জ্যোতির ও তার সাঙ্গপাঙ্গদের উৎসাহ অপরিসীম। প্রসাদ পেতে আহুত বরাহুত কম লোকের সমাগম হতো না চাটুর্যে বাড়িতে। তাহলে দুর্গোৎসবের 4 দিনে কী হতো, তার মামার বাড়িতে 400 কিলোগ্রাম ওজনের ভাত রান্না করা হতো। সেই ভাত আহুত অনাহুত বরাহুত, আহুত মানে যাদেরকে নিমন্ত্রণ করে আনা হতো, আর বরাহুত মানে যারা নিমন্ত্রণ ছাড়াই আসতেন তাদের সমাগম ঘটতো। কোটায় না, চাটুর্যে বাড়িতে। ভদ্রলোকদের জন্য রেওয়াজ ছিল সাদা ভাত, আর অন্যান্য প্রজাদের জন্য ঘরের লাল চালের ভাত পরিবেশনের। ভদ্রলোকদের জন্য দেয়া হতো সাদা চালের ভাত, আর সাধারণ মানুষের জন্য দেয়া হতো লাল চালের ভাত। একদিন এক জেলে প্রজা কিন্তু করে একটু সাদা ভাত চেখে দেখতে চাইল। শুনে জ্যোতির বড় মায়া হলো। তাহলে একদিন কী হলো, এক জেলে প্রজা কী করলো না, একটু সাদা ভাত চেয়ে বসলো। সেইটা শুনে জ্যোতির বড় মায়া হলো। ছোট মামার সঙ্গে গিয়ে সে বসন্ত কুমারকে ধরলো। পরদিন থেকে সবার জন্যই এলো সাদা ভাত। তাহলে জ্যোতি কী করলো, সেই জেলে প্রজার যে চাওয়া, যে সাদা ভাত, সেই চাওয়াটা দেখে তার মনে মায়া হলো। সে কী করলো, ছোটো মামার সঙ্গে গেল, গিয়ে বসন্ত কুমারকে ধরলো যে বড় মামা সবার জন্য সাদা ভাত দাও। পরের দিন থেকে তাই এলো সাদা ভাত সবার জন্য। নবমীর দিনে প্রজারা নানা রকম বল পরীক্ষা খেলা দিয়ে সবাইকে আনন্দ দেয়। তাদের ভিড়ের মধ্যে প্রায় হুট করে এসে হাজির হয় জ্যোতিবাবু। একটা নারকোল বুকে নিয়ে উপুড় হয়ে এসে মাটি আঁকড়ে পড়ে থাকে। 8-10টা সাজোয়ান প্রজা মিলেও তার কাছ থেকে ফলটা কেড়ে নিতে পারে না। নবমীর দিনে কি হয়, প্রজারা নানা রকম বল পরীক্ষা দেয়। বল মানে শক্তি পরীক্ষা। সেই শক্তি পরীক্ষায় জ্যোতিও একদিন হাজির হয়। সে কী করে, একটা নারকোল বুকে নিয়ে উপুড় হয়ে পড়ে। সে মাটি আঁকড়ে পড়ে থাকে। 8-10টা সাজোয়ান প্রজাও তার কাছ থেকে ফলটা কেড়ে নিতে পারে না। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জ্যোতি ও তার ছোট মামার ব্যবস্থায় জাতি বর্ণ ভুলে গ্রামের সবাই বসলেন একসঙ্গে পংক্তি ভোজনে। হিন্দু, মুসলমান, বামুন, চাঁড়াল সবাই খেলেন মহাতৃপ্তিতে মায়ের প্রসাদ। আর 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হলো, সেই আন্দোলনের সময়ে জ্যোতি আর তার ছোট মামা কী করলেন না, জাতি বর্ণ ভুলে গ্রামের সবাইকে একসঙ্গে পংক্তি ভোজনে বসালেন। তখন তো পংক্তি ভোজনে সবাই একসঙ্গে বসতে পারতেন না, কিন্তু তারা সেই আয়োজনটা করলেন। সেখানে হিন্দু, মুসলমান, বামুন, চাঁড়াল সবাই খেলেন মায়ের প্রসাদ। আর সেই খাওয়াটা কীরকম হলো, মহাতৃপ্তিতে হলো। এই ছিল তোমাদের পাঠ্যের একটি সুন্দর রচনা, বাঘা যতীন। কার লেখা না, পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তোমাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ শেষ করছি। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে আমাকে জানিও। সকলে খুব ভালো থেকো।